দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে 4 দিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আমরা দেখেছি যে সকাল থেকেই যেরকম টেকনিশিয়ান স্টুডিওর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি শুনছেন, তবে যে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হয়েছে সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বৈঠক থেকে কিন্তু একাধিক বার্তা দিয়েছেন পরিচালকদের সঙ্গে। যে বৈঠক হয়েছে আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে বার্তা তিনি দিয়েছেন, আমাদের বড় ধর্ম কাজ এবং কাজ কখনো বন্ধ হওয়া উচিত নয়, এমনটাই বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় 2 ঘন্টা ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে একাধিক বার্তা তিনি দিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন যে আমরা একটি পরিবারের মতো এবং টেকনিশিয়ানদের জন্য লড়াই করছি এবং এটা মান সম্মানের লড়াই। একটা পরিবারে অভিযোগ থাকবে, তবে তাই বলে পরিবার ভেঙে যায় না। আমরা এখানে সদর্থক আলোচনা করেছি, কাজ কখনো বন্ধ হওয়া উচিত নয়, বার্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালকদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে, একাধিক বার্তা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকের অফা সূত্র কি ইতিমধ্যেই উঠে এসেছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, রফা সূত্র এক কথায় এখনো পর্যন্ত উঠে আসেনি। এর পরবর্তী বৈঠক ডিরেক্টরসের পক্ষ থেকে 8টার সময় একটা প্রেস মিট ডাকা হয়েছে। সেই প্রেস মিট থেকে রফা সূত্র উঠে আসবে ভাবে টলিগঞ্জের জনপ্রিয় সব পরিচালকরা যারা গতকাল ফেডারেশনকে পিটিশন জমা দিয়েছিল, তারা প্রত্যেকেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক করেন এবং এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে টালিগঞ্জে, আজ সকাল থেকেই শুটিং ফ্লোরে শুটিং বন্ধ আছে এবং যে একটা কথা উঠছে টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্বের কথা বারবার উঠে আসছে, সেই দ্বন্দ্বের যাতে একটা সুস্থ সুন্দর মীমাংসা হয় এবং আজকের মধ্যে যাতে সমস্ত সমস্যা মিটে গিয়ে আগামীকাল থেকে শুটিং ফ্লোরে সবাই ফিরতে পারে, সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে পরিচালকদের বৈঠক হয়েছে সেই বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওখানে গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় পরিচালকরা উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেকের একটাই বক্তব্য, টেকনিশিয়ানদের সাথে পরিচালকদের সম্পর্কটা অত্যন্ত মধুর, আত্মার সম্পর্ক। এখানে কোনো দ্বন্দ্ব বা কোনো ইগো থাকতে পারে না। তাই সবাইকে সমস্ত রকমের ইগো ঝেড়ে ফেলে দিয়ে এক হয়ে পরবর্তী ক্ষেত্রে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন পরিচালকরা। পরবর্তী ক্ষেত্রে 4টের সময় ফেডারেশনের একটি বৈঠক আছে, অভ্যন্তরীণ বৈঠকের পর তারাও প্রেস মিট করে তাদের বক্তব্য জানাবেন এবং এর ঠিক পরেই রাত্রির 8টার সময় ডিরেক্টরসের পক্ষ থেকে একটি প্রেস মিট করা হবে। সেই প্রেস মিটেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে। একদমই। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে আর্টিস্ট ফোরাম, তাদের কি মতামত এই বৈঠকের পর? পরিচালকরা তারা কি কোনো আশার আলো দেখছেন? তারাই বা কি বলছেন? একদমই। দেখো, আশার আলো তো অবশ্যই একটা ফুটছে। তার কারণ হচ্ছে যে যেখানে টলিপাড়ার সমস্ত পরিচালকরা একজোট হয়ে বুম্বাদার বাড়িতে বসে বৈঠক করছেন, সেখানে ডেফিনেটলি একটা আশার আলো উঠে আসছেই এবং প্রত্যেকের মুখে একটাই বার্তা, যাতে সুস্থ সুন্দরভাবে সমস্ত কিছু বিষয়টা মিটিয়ে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে টেকনিশিয়ান এবং পরিচালকদের যে কথাটা গতকালও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা যাতে মুখোমুখি বসে একটা সুস্থ সুন্দর মীমাংসার দিকে আসে। এক কথায় কার্যত সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে। আজকে পরিচালকরা বুম্বাদার বাড়িতে বৈঠকের পর সেই কথাই কিন্তু জানালো যে ফেডারেশনের টেকনিশিয়ানদের সঙ্গে তারাও কথা বলতে চায়। সুস্থ সুন্দরভাবে একটা বৈঠকের পর তারা কিন্তু আগামীকাল থেকে কাজ শুরু করতে চায় এবং পরবর্তী ক্ষেত্রে এখানে তোমাকে বলে রাখি যে পরবর্তী ক্ষেত্রে যদি এই বৈঠকের পর বা আজকে ফেডারেশনের পক্ষ থেকে যে বিকেল 4টা থেকে যে বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই, সেই বৈঠকের পর যদি কোনো রফাসূত্র উঠে না আসে, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তিনি যাতে এই বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করেন এবং তার হস্তক্ষেপে যাতে সুস্থ সুন্দরভাবে পুরো বিষয়টা মিটে যায়, সে কথাও কিন্তু পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ পরিচালকরা জানিয়েছেন, গৌতম ঘোষ জানিয়েছেন, টেকনিশিয়ানদের তরফে এখনো পর্যন্ত কি কিছু বলা হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়? না, টেকনিশিয়ানদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। টেকনিশিয়ানরা এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে বিকেল 4টা থেকে একটি অভ্যন্তরীণ বৈঠক শুরু করেছে। সেই বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে।
একদমই ধন্যবাদ জানাবো। অর্ক বালিগঞ্জ থেকে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পর ঠিক কি বার্তা দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শোনাবো, পাশাপাশি গৌতম ঘোষ পরিচালক তিনিও বা কি বলছেন শোনাবো। আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে একটু আগে গৌতম দা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না। আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই। আমরা ইন্ডাস্ট্রিতে 40 বছর 50 বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতন, আমি যেটা বারবার বলি। কিন্তু কি হয় জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে, এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট। আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম, এবং তার সঙ্গে শিল্পীদের, আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে। আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু, সেখানে কেন বিভাজন হবে? হওয়া উচিতই না, উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে। এমন কিছু সমস্যা নয়, এটা কিন্তু কোনো পক্ষ নেই। এই যদি মনে করো ও পক্ষ এ পক্ষ, তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো, একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ প্রচুর সবাই তো শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়। এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছে, সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা। এই সুরটাকে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে। উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে। কিভাবে বাংলা ভাগ রুখতে হয় আমাদের জানা আছে। বিধানসভায় নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। বাংলা ভাগের পক্ষে যেসব মন্ত্রী সাংসদরা সওয়াল করছেন, বিধানসভায় দাঁড়িয়ে তারা বক্তব্য জানাক এবং ভোটাভুটি হোক। কাদের জয় হবে দেখা যাবে। বিধানসভার রেজলিউশন নেওয়া উচিত অধিবেশনে, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্তের কড়া নিন্দায় আমরা দেখেছি যে বঙ্গ বিজেপির তরফে বিজেপি বিধায়ক থেকে সাংসদরা একের পর এক যে মন্তব্য করেছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার বিধানসভায় এই বিষয় নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, এবং কোথাও গিয়ে যেমনটা এর আগেও আমরা দেখেছি যে শাসক দলের তরফে যেরকমটা মন্তব্য উঠে এসেছিল, বিরোধীদের তরফে যে অভিযোগ উঠে এসেছিল যে উত্তরবঙ্গকে কোথাও গিয়ে এবার যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিজেপির তরফে, আমরা দেখেছি 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের থেকে এবারে লোকসভা নির্বাচনে যে আসন সংখ্যা বিজেপির কমেছে, যদিও উত্তরবঙ্গ থেকে বেশ কিছু আসন সংখ্যা পেলেও কোচবিহার যে আসন, সেই আসন কিন্তু হারাতে হয়েছে বঙ্গ বিজেপিকে, এবং সেই জায়গা থেকে এবার উত্তরবঙ্গকে কিন্তু টার্গেট করা হয়েছে। আর এই মন্তব্য যেরকম বিরোধীদের তরফে উঠে আসছে, আর এই বিষয়ে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের কড়া নিন্দা করেছেন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে তিনি বলেছেন সকলের মতামত নেওয়া হোক, বিধানসভায় রেজলিউশন নেওয়া উচিত এবং ভোটাভুটি হোক। উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, এমনটাই মত মুখ্যমন্ত্রীর। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। প্রথম কথা হচ্ছে, বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয়। কয়েকজন লোক তাদের মনের ভাব ব্যক্ত করেছে মাত্র। অতএব মুখ্যমন্ত্রী ওটাকে নিয়ে এত আস্ফালন করে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম রাজনৈতিক মহলের তরফে যেরকম প্রতিক্রিয়া, এবং বিজেপির তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে বাংলা ভাগ করা রুখতে হবে তা জানা রয়েছে। বিধানসভায় নাম না করে সরাসরি বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে যে বিষয়গুলো মূলত তিনি তুলে ধরেছেন, একদিকে যেরকম আমরা দেখেছি গত শনিবার অর্থাৎ নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, এবং শুরুতে তার মাইক বন্ধ করে দেওয়া হয়, যেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলার জন্য 20 মিনিট সময় দেওয়া হয়েছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয়গুলো যেরকম বিধানসভা অধিবেশনে উত্থাপন করেছেন, পাশাপাশি
বিজেপির চক্রান্তের, বাংলা ভাগের যে চক্রান্ত, সেই চক্রান্তের কড়া নিন্দা তিনি করেছেন। আমরা দেখেছি প্রথমে সুকান্ত মজুমদার এবং তারপর একের পর এক বিজেপি বিধায়ক থেকে সাংসদরা যে বিষয়ে তারা তুলে ধরেছেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, কিভাবে বাংলা ভাগ করা রুখতে হয় তা আমাদের জানা রয়েছে। ভোটাভুটি হোক, কাদের জয় হবে দেখা যাবে। বিধানসভায় নাম না করে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর অধিবেশন এই মন্তব্যকে? দেখুন, পলিটিক্যাল ডিএনএ অফ ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি পলিটিক্যাল ডিএনএতেই আছে ভাগ। তারা ধর্মের সঙ্গে ধর্মের ভাগ করে, জাতের সাথে জাত, রাজ্যের সাথে রাজ্যের। বহুদিন ধরেই এই বাংলায় বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ। উন্নয়নের একটা ফারাক আছে, অনুন্নয়ন আছে উত্তরবঙ্গে, আমরা মানি। কিন্তু আমাদের সঙ্গে তৃণমূলের 1000% বিরোধিতা থাকলেও পশ্চিমবঙ্গকে ভাগ করার যে ঘৃণ্য চক্রান্ত বিজেপি করছে, কখনো ইউনিয়ন টেরিটরির নামে, কখনো রাজ্য ভাগ করে, কখন কুচবিহারকে আলাদা রাজ্য করার ভাগ করে, ওদের যে জনপ্রতিনিধিরা যে কথাগুলো বারবার করে বলছেন, এটা বিচ্ছিন্নতাবাদের মদত দেওয়া হয়। ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পয়েন্ট উত্তর পূর্বে এবং কিষানগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলটা, এখানে একটা বৈদেশিক শত্রু আমাদের রাজ্যের উপরে একটা আক্রমণ চালাতে পারে, বা এই জায়গাটা খুবই ভালনারেবল। এই বিষয়গুলো তারা মাথায় রাখছেন না। যে জিনিসটা করছেন এতে দেশের এবং রাজ্যের প্রভূত ক্ষতির আশঙ্কা এবং অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চালা দেবে। তাই এর তীব্র বিরোধিতা করছি এবং সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত দল মত মানুষ বাংলার এটা প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আপনাদের জানাবো, বাংলা ভাগ নিয়ে বিজেপিকে নাম না করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী, এবং যেখানে তিনি বলেছেন যে 4 মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা, এবং এই বিষয়কে আমি ধিক্কার জানাচ্ছি। কি করে রুখতে হয় তা দেখিয়ে দেব। উত্তরবঙ্গ থেকে এত আসন পেলেও কেন্দ্রীয় যে বাজেট, সেই বাজেটে অনেক কিছুই রাখা হয়নি এবং এবার বিভাজনের রাজনীতি করা হচ্ছে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত চলছে, কিভাবে বাংলা ভাগ করা রুখতে হয় তা আমাদের জানা। বিধানসভায় নাম না করে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন বাংলা ভাগের পক্ষে যারা সওয়াল করেছেন, বিধানসভায় দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য জানান। ভোটাভুটি হোক, কাদের জয় হবে দেখা যাবে। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে? বাংলা ভাগের চক্রান্তের সঙ্গে বিজেপি যুক্ত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই চক্রান্তের বীজটা যে মুখ্যমন্ত্রীর দল বপন করেছেন সেটা মুখ্যমন্ত্রী স্বীকার করুন। বাংলা ভাগ রোধ করতে আমরাই করব, বাংলা ভাগকে বাংলার মানুষই রোধ করবে। কত সহজে বাংলাকে তো ভাগ করা যাবে না, যতই ওরা চেষ্টা করুন না কেন। কিন্তু এর বীজটা বপন তিনি করেছিলেন। গোর্খা, আমতা, কামতা, রাজবংশী এসব বিভাজনের আওয়াজটা তুলেছিলেন মমতার দল বামপন্থীদের বিপদে ফেলার জন্য। আজকে নিজে বিপদে পড়েছেন, গলায় কাটা ঠেকেছে। তবু যদি উনি সৎ এবং দল সৎভাবে লড়েন, তাহলে বামপন্থীদের নেতৃত্বেই এই বিভাজনকে ঠেকানো যাবে। বেশ, ধন্যবাদ আপনাকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, আজ বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশনে একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সঙ্গে কথা না বলে তিস্তা চুক্তি হয়েছে, বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কথা বলেছে কেন্দ্র। তিস্তা চুক্তি একতরফাভাবে হলে উত্তরবঙ্গে চাষ মার খাবে। বিধানসভা অধিবেশনে এমনটাই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে উত্তাল বিধানসভা, তারই মাঝে অধিবেশনে যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিস্তা চুক্তি যদি একতরফাভাবে হবে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে চাষের একটা বড়সড় ক্ষতি হবে, এমনটাই মত প্রকাশ করেছেন আজ বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সঙ্গে কথা না বলে তিস্তা চুক্তি করা হয়েছে এবং এ বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলার স্বার্থ আপোষ নয়, তিস্তা চুক্তি নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনাদের জানিয়ে রাখবো, গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে কেন্দ্রের যে মনোভাব, সেই মনোভাবে আগে থেকেই ক্ষুব্ধ ছিল রাজ্য সরকার এবং তা নিয়ে বিধানসভায় যে প্রস্তাব, বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনার কথা ছিল, বাংলাকে এড়িয়েই বাংলাদেশের সঙ্গে গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এগোতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং বাংলায় ক্ষমতাসীন সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই চুক্তি কার্যকর করতে উদ্যত হয়েছে কেন্দ্র। আর সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব এনে তার আলোচনাও করতে চায় তৃণমূল কংগ্রেস এবং সেই মতোই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে যোগ দিয়ে এই সমস্ত বিষয় উত্থাপন করেন। তিস্তা চুক্তি যদি একতরফাভাবে করা হয় তাহলে উত্তরবঙ্গের যে চাষ, উত্তরবঙ্গের যে কৃষি ব্যবস্থা তা মার খাবে, তা ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই মত প্রকাশ করেন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী। বিধানসভায় নীতি আয়োগের নজিরবিহীন ঘটনা, মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে বিধানসভায় নিন্দা প্রস্তাব সরকার পক্ষের। নিন্দা প্রস্তাবের উপর আলোচনা, বিরোধিতা বিজেপির, ওয়াকআউট পদ্ম বিধায়কদের। বারবার বেল বাজাচ্ছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট, আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আচ্ছা ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়ায় তোলপাড়। মমতার দাবি, বৈঠকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেক বেশি সময় বলতে দেওয়া হয়, কিন্তু তার বক্তব্যের মাঝে বারবার ঘন্টা বাজিয়ে বাধা দেওয়া হয়। যদিও বিজেপি মমতার এই দাবি খারিজ করে। She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. এই রাজনৈতিক চাপান উত্তরের আঁচ পড়েছে রাজ্য বিধানসভাতেও। সোমবার বিধানসভায় তুলকালাম। নীতি আয়োগের ঘটনা এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে নিন্দা প্রস্তাব তৃণমূলের, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। ঠিক কি হয় বিধানসভায়? নীতি বৈঠকে মুখ্যমন্ত্রীর অপমান নিয়ে নিন্দা প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়া। প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিধানসভার ভিতরে শুরু হয় হট্টগোল, স্লোগান। স্পিকারের অনুরোধেও পরিবেশ শান্ত হয় না। বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। অনেক বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হবে, এটা খুবই স্বাভাবিক এবং সেটা বাংলা বিদ্বেষী বিজেপি মেনে নিতে পারবে না। তাই বিজেপির বিধায়করা নাটক করবে, বেরিয়ে আসবে। তারা এই সমস্ত নাটক করেই রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। এদিন বিজেপির বিক্ষোভ চলাকালীনই বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি স্পিকারের ঘরে যান। পরে বিধানসভা কক্ষে বাংলার বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিধানসভায় গৃহীত নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। এটা একটা ভালো আলোচনা হয়েছে। সাংবিধানিক প্রেক্ষাপটে বাংলার বঞ্চনার চিত্র উঠে এসেছে এবং আমাদের প্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিউমিলিয়েটেড হয়েছেন। সারা ভারত ছি ছি করছে। বাংলায় বিজেপি মুখ দেখাতে পারবে না এই ঘটনার পর, সেটা আজকে এক্সপোজ হয়েছে। ওরা দেখলেন আলোচনায় অংশগ্রহণ না থেকে চলে গেল স্লোগান দিতে দিতে। এটাই তো ওদের কাজ। শনিবার নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন। শুধু বাংলার জন্য নয়, বাকি সবার হয়ে সওয়াল করতেও নীতি বৈঠকে যোগ, বলেন মুখ্যমন্ত্রী। যদিও বৈঠকের মাঝপথেই ওয়াকআউট করেন মমতা, যা নিয়ে তুমুল রাজনৈতিক চর্চা। কলকাতা টিভি। দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছে 3 জন পড়ুয়ার। ঘটনার পর শনিবার রাত থেকে কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা এবং দেখা যায় যে সোমবার সকাল থেকেও কিন্তু সেই বিক্ষোভ চলতে থাকে এবং আপ সরকারের বিরুদ্ধে কিন্তু মূলত অভিযোগ আনেন পড়ুয়ারা। আসরে বিজেপি নেতৃত্ব গতকাল থেকে যে বিক্ষোভের ছবি আমরা দেখেছি দিল্লির রাজেন্দ্রনগরে, সেই বিক্ষোভ অব্যাহত। আজ সকাল থেকেও বিক্ষোভ। দিল্লির কোচিং সেন্টারে জল ঢুকে মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার এবং সেই ঘটনার জেরে দফায় দফায় বিক্ষোভ। আজ সকাল থেকেও বিক্ষোভের ছবি ধরা পড়েছে। আপের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির।
সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয় 3 পড়ুয়ার। আর তারপর শনিবার রাত থেকেই কোচিং সেন্টারের বাইরে বিক্ষোভ দেখা থাকেন পড়ুয়ারা। সোমবারও সেই ছবি দেখা গেল। কোচিং সেন্টারের সামনে পড়ুয়াদের বিক্ষোভ জারি রয়েছে। অন্যদিকে আপ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপিও। আপ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। গতকালের পর আজও সেই বিক্ষোভের ছবি। আপের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি এবং কোনোভাবেই সেই উত্তেজনা কিন্তু প্রশমিত করা যাচ্ছে না। কিভাবেই 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে, পড়ুয়ার মৃত্যুতে দিল্লিতে বিক্ষোভ জারি পড়ুয়াদের। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ক্লাবে 2 ছাত্রকে আটকে মারধর, র্যাগিং এর অভিযোগ। কাঠগড়ায় বেলঘরিয়ার আদর্শ পল্লী ক্লাব। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতা রানা ও রাকেশ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের। 2 আক্রান্তের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। দলে যোগ দিতে ক্রমাগত চাপ, রাজি না হয় হুমকি, মারধর। 2 ছাত্রকে খুনের হুমকি। কাঠগড়ায় 2 তৃণমূল ছাত্র নেতা। রথের দিন ঘটনার সূত্রপাত। দলে যোগ না দেওয়ায় তৃণমূল ছাত্র নেতাদের কোপের মুখে পড়েন 2 ছাত্র। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের সঞ্জয় দাস ও সায়ন্তন রায়। অভিযোগ, দলে থেকে কাজ না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই অভিযোগে কাঠগড়ায় 2 তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে ওরফে রানা ও রাকেশ ভৌমিক। রানাকে কি বলছিস? রাকেশ দা, রানাকে কি বলেছি ভাই? আদর্শ বলিতে ভোলাকে কি বলেছিস? আমি তোকে কি বললাম? আমি তোর বাড়ির বাইরে যাচ্ছি, তাকে ফোন করে জিজ্ঞেস কর আমি কিছু রানাকে বলেছি। আমি বাড়ির সামনে যাচ্ছি, সল্ট আউট করবি, কথা বলবি। আমি তোকে কি বলছি? বাইরে মিটা। আজকে যদি তুই না বেঁচে রাখিস, তোর বাবাকে কে দেখবে? তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিতে রাজি হননি সঞ্জয়। তাকে বেলঘরিয়া দেশপ্রিয় নগর এলাকায় একটি ক্লাবের সামনে মারধর করা হয় বলে অভিযোগ। সঞ্জয়কে বাঁচাতে গেলে সায়ন্তনকে ক্লাবে আটকে রাখা হয় বলে অভিযোগ। মারধরের পাশাপাশি চলে র্যাগিং। আমাকে মারপিট শুরু করে দেয়, মেরে আমার নাক পাক ফাটিয়ে দেয়। তারপর আমি রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি, মেডিকেল করে। আর সেদিন আমি এফআইআরটা করিনি। সেদিন রাত্রিরেও প্লাস আমার কাছে থ্রেট কল আসে। আমার রাত্রিতে থ্রেট করে বলা হয় যে কালকে তোর বাবা হয়তো তোকে দেখতে পারবে না। এরকম ভাবে আমাকে থ্রেট করা হয়। ক্লাবে বসে মদ খাইছিল, ক্লাবে আটকে রেখেছিল, অফিসিক দিয়ে মেরেছিল। আতঙ্কিত তো হবই, একদম স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলকে নিশানা বিরোধীদের। তৃণমূল পরিষ্কার একটা মডেলে কাজ করে, তা হচ্ছে একটা এলাকায় কিছু কিছু মানুষকে এক্সট্রা কনস্টিটিউশনাল এম্পাওয়ারমেন্ট দেব, তাদের আইন প্রশাসন সবকিছুর ক্ষমতায় তাদেরকে বলিদান করে দেব। তারা তাদের মতো করে সেখানে পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে পুজো কমিটি, ক্লাব, পাড়ার হোল নাইট ফাংশন থেকে শুরু করে সবকিছু দখল করে রেখে দেবে। মারধর, গুন্ডাগিরি চাইছে তাই করবে। তার বদলে তারা হবে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের মাথা। ভোটের সময় তারা তৃণমূলকে ভোটটা পার করে দেবে। মিথ্যে না এই অভিযোগটা? সত্যি মিথ্যে অভিযোগ। আপনারা ইনফ্যাক্ট যদি দেখেন ওরা যে মেডিকেল রিপোর্ট দিয়েছে, সেখানেও কোনো ইনজুরিরই মেনশনিং নেই। যে ভিডিওটা সকাল থেকে কোন সংবাদ চ্যানেলে আর কি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখলে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে যে ওখানে কোনো মারপিট তো দূর, ধাক্কা ধাক্কি তো দূর, গায়ে টাচ পর্যন্ত হয়নি। ওখানে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তার জামা ছেঁড়া নেই। পরবর্তীকালে থানায় যখন সে আসছে তার জামা ছেঁড়া। তার মানে পুরোটাই হচ্ছে ফোর্জড এবং তৈরি করা একটা অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত আক্রান্ত ছাত্ররা। ইতিমধ্যেই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত 2 ছাত্র নেতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়া থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। এবার যে খবরে নজর রাখবো, লোকসভায় রাহুল গান্ধীর চক্রব্যূহ। মহাভারতে অভিমন্যুকে 6 জন মেরেছিলেন। 21 শতকেও নতুন চক্রব্যূহ। মোদী, শাহ সহ 6 জন চক্রব্যূহ নিয়ন্ত্রণ করেন। ছোট ব্যবসায়ীদের উপর ট্যাক্স টেরোরিজম চলছে। মধ্যবিত্তের বুকে ও পিঠে ছুরি মেরেছে কেন্দ্র। মোদী সরকারকে তোপ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। কি বলেছেন সংসদের অধিবেশনে রাহুল গান্ধী, শোনাবো। তো जो चक्रव्यूह होता है स्पीकर सर, वो लोटस के शेप में होता है, कमल के फूल के शेप में होता है।
21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है। स्पीकर सर, वो भी लोटस की शेप में है सर, और उसका चिन्ह प्रधानमंत्री जी अपनी छाती पर लगा के चलते हैं। सर, अभिमन्यु को 6 लोगों ने मारा था। उनके नाम द्रोणाचार्य, कर्ण, कृपाचार्य, कृतवर्मा, अश्वत्थामा और शकुनी। सर, आज भी चक्रव्यूह के बीच में 6 लोग हैं। सर, चक्रव्यूह के बिल्कुल सेंटर में, चक्रव्यूह में हजारों लोग होते हैं सर, मगर उसके बिल्कुल सेंटर में 6 लोग कंट्रोल करते हैं। तो जैसे उस टाइम 6 लोग कंट्रोल करते थे, वैसे आज भी 6 लोग कंट्रोल कर रहे हैं। चक्रव्यूह को नरेंद्र मोदी जी, अमित शाह जी, मोहन भगवत जी, अजीत दोवल जी, अंबानी और अदानी जी कंट्रोल कर रहे हैं। नहीं सर, मैं अगर आप चाहते हैं सर, मैं NSA का और अदानी और अंबानी का नाम इस लिस्ट से निकाल देता हूँ। फिर माननीय सदस्य, अगर आप चाहते हैं सर, प्लीज। আপনাদের সামনে তুলে ধরলাম সংসদে অধিবেশনে রাহুল গান্ধী তিনি যে মন্তব্য করেছেন, দেশের 6 চক্রব্যূহের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপি জমানায় তার অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলেই আতঙ্কিত। লোকসভায় রাহুল গান্ধী আর কি তুলে ধরলেন শোনাব। The first पहला काम इस चक्रव्यूह ने क्या किया? जो हिंदुस्तान को रोजगार देते हैं, स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, जो करोड़ों युवाओं को रोजगार देते थे, उन पर इस चक्रव्यूह ने आक्रमण किया। कैसे किया? नोटबंदी, GST और टैक्स टेररिज्म। आप लोग आतंकवाद की बात करते हो, पूरे देश में अगर कोई भी व्यक्ति छोटा बिजनेस चलाता है तो रात को उसको फोन कॉल आता है इनकम टैक्स डिपार्टमेंट से, GST से, और टैक्स टेररिज्म का वो शिकार बनता है। इस टैक्स टेररिज्म को रोकने के लिए बजट में आपने कुछ नहीं किया है। तो टैक्स टेररिज्म के कारण, और ये जो आपकी नीतियां हैं, जो आपने कोविड के समय बड़े बिजनेसेस की मदद की और जो स्मॉल एंड मीडियम बिजनेसेस थे उनको खत्म किया, उसके कारण आज हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल सकता है। अब इस बजट में आपने उसी मिडिल क्लास के एक छुरा पीठ में मारा, दूसरा छुरा छाती में, एक इधर मारा और एक इधर मारा। इंडेक्सेशन जो आपने कैंसिल की वो पीठ में छुरा था, और जो कैपिटल गेन्स टैक्स आपने बढ़ाया वो छाती में छुरा। आपने लॉन्ग टर्म कैपिटल गेन्स टैक्स को 10% से 12.5% किया, यहां छाती मारी, यहां छुरी मारी, और शॉर्ट टर्म को 15 से 20% छुरी मारी। दुख की बात है, मगर इसमें एक इंडिया गठबंधन के लिए एक हिडन बेनिफिट है। मिडिल क्लास अब आपको छोड़ने जा रही है और इस साइड आ रही है। আপনাদের সামনে তুলে ধরলাম যে সংসদে অধিবেশনে রাহুল গান্ধী ঠিক কি বিষয়ে তিনি বক্তব্য রাখলেন, এবং যেখানে তিনি বলেছেন যে মোদি জমানায় দেশের 6 চক্রব্যূহের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবং বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করেছেন। করোনার সময় ছোট ও মাঝারি ব্যবসাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং যার জন্য ভয়ঙ্করভাবে বেকারত্ব বেড়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন বলেও তোপ দাগলেন রাহুল গান্ধী। আপনাদের জানিয়ে রাখবো যে বিষয় তিনি তুলে ধরেছেন, একদিকে যেরকম ট্যাক্স টেরোরিজম চলছে, মধ্যবিত্তের বুকে চুরি মারছে কেন্দ্র, সরাসরি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে নিশানা করেন রাহুল গান্ধী। तो जो चक्रव्यूह होता है स्पीकर सर, वो लोटस के शेप में होता है, कमल के फूल के शेप में होता है। 21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है। स्पीकर सर, वो भी लोटस की शेप में है सर, और उसका चिन्ह प्रधानमंत्री जी अपनी छाती पर लगा के चलते हैं। सर, अभिमन्यु को 6 लोगों ने मारा था। उनके नाम द्रोणाचार्य, कर्ण, कृपाचार्य, कृतवर्मा, अश्वत्थामा और शकुनी।
सर आज भी चक्रव्यूह के बीच में 6 लोग हैं सर। चक्रव्यूह के बिल्कुल सेंटर में, चक्रव्यूह में हजारों लोग होते हैं सर, मगर उसके बिल्कुल सेंटर में 6 लोग कंट्रोल करते हैं। तो जैसे उस टाइम 6 लोग कंट्रोल करते थे, वैसे आज भी 6 लोग कंट्रोल कर रहे हैं। चक्रव्यूह को नरेंद्र मोदी जी, अमित शाह जी, मोहन भगवत जी, अजीत दोवल जी, अंबानी और अदानी जी कंट्रोल कर रहे हैं। नहीं सर, मैं अगर आप चाहते हैं सर, मैं NSA का और अदानी और अंबानी का नाम इस लिस्ट से निकाल देता हूँ। फिर माननीय सदस्य अगर आप चाहते हैं प्लीज। যে খবরে নজর রাখবো এবার, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান উপাচার্য। বিদ্যুৎ কেটে বিক্ষোভ পড়ুয়াদের হেনস্থার অভিযোগ উপাচার্যের। অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ। বিদ্যুৎ কেটে বিক্ষোভ পড়ুয়াদের হেনস্থার অভিযোগ উপাচার্যের। অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। পবিত্র বন্দ্যোপাধ্যায় ফোন লাইনে প্রতিনিধি। পবিত্র, অভিযোগ কি করছেন উপাচার্য? কলেজ যার কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারাই কি জানাচ্ছে? পড়ুয়ারা ঠিক কি কারণে বিক্ষোভ দেখান? নজরুল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বিগত 18 দিন ধরে এই বিক্ষোভ চলছে এবং তোমাকে বলে রাখি যে আজকে 18 দিন ধরে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন না, কিন্তু ছাত্রছাত্রীদের অভিযোগ যে চুপি সারে তিনি আজকে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন এবং তাদের যেটা মূল অভিযোগ যে আইনি খাতে প্রায় 50 থেকে 80 লক্ষ টাকার মতো টাকা তারা এই আইনে খাতে, মানে আইনি লড়াই লড়তে গিয়ে খরচ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে বা লাইব্রেরিতে বা যে এই যে বিশ্ববিদ্যালয় তার যে অন্য আনুষঙ্গিক শিক্ষার ব্যাপারে যা খরচ তা না করে কেন আইনি খাতে খরচ করা হয়েছে এবং কি খরচ করা হয়েছে তা শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিল ছাত্রছাত্রীরা উপাচার্যকে। পাশাপাশি তারা বলেছে যে এই যে টাকা খরচ করা হয়েছে, তারা যারা এই খরচ করেছে তাদের প্রত্যেককে এই জায়গা বিশ্ববিদ্যালয়ে ফেরত দিতে হবে। এই নিয়ে উপাচার্যকে ঘিরে তারা বিক্ষোভ দেখায় এবং বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখার পরে তার অবশেষে যে উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষান্ত হয় ছাত্ররা। ভাস্বতী, ধন্যবাদ পবিত্র। বিজেপির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ। নিম্নমানের জিনিস দিয়ে ড্রেন তৈরির অভিযোগ, 7 দিনেই ভেঙে পড়ে ড্রেন। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের ঘটনা, যে অভিযোগ উঠে এসছে, যেখানে কাটমানি নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। বিজেপির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা। বিজেপি প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ আসছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নিম্নমানের জিনিস দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের ঘটনা। এবার বিজেপির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ। বিজেপি প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ড্রেন 7 দিনেই ভেঙে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ আর
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় 7 দিনেই ভেঙে পড়ে ওই ড্রেন। পূর্ব মেদিনীপুরের এগরার 7 নম্বর ব্লকের ঘটনা। বিজেপির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সামনে এসছে। বিজেপির প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। নিম্নমানের জিনিস দিয়ে ড্রেন তৈরি হওয়ায় 7 দিনের মধ্যে ওই ড্রেন ভেঙে পড়ে। আর এবার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের ঘটনা। বিজেপির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। নিম্নমানের জিনিস দিয়ে ড্রেন তৈরি হচ্ছে, 7 দিনের মধ্যেই সেই ড্রেন ভেঙে পড়ে। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের ঘটনা। চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। পর পুলিশের উপর গুলিকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো। 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি শুরু পুলিশের। অল্পের জন্য প্রাণে বাঁচেন কোতোয়ালি থানার পুলিশ। 25শে জুলাই জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি এবং সেই ঘটনায় ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সামনে এসেছে। সুজিত দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, পুলিশের তরফে এখনো পর্যন্ত কি জানা গেছে? সিসিটিভি ফুটেজ দেখে কি কাউকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? একদমই না। দেখো, 25শে জুলাই রাতটায় কিন্তু ভোর রাতেই কিন্তু জলপাইগুড়ি যে দিনবাজার, সেই দিনবাজারে কিন্তু কিছু দুষ্কৃতীরা দাঁড়িয়েছিল। সেই সময় কিন্তু জলপাইগুড়ি যে কোতোয়ালি থানার পুলিশ, তারা কিন্তু টহল দিচ্ছিল। সেই সময় কিন্তু একটি গাড়িকে দেখা যায় সেই এলাকায়, তাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা। সেই সময় কিন্তু যে 4 জন দুষ্কৃতী ছিল তারা কিন্তু দাঁড়িয়েই ছিল। তার মধ্যে থেকে একজন দুষ্কৃতীকে ধরে ফেলার পর কিন্তু আরো যে দুষ্কৃতী আছে তারা কিন্তু গুলি ছেড়ে পুলিশের দিকে 3 রাউন্ড সেই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে সিসিটিভির ফুটেজে। 3 রাউন্ড গুলি চালায়। তারপর কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পুলিশ ছেড়ে দিয়ে কিন্তু ভেগে যায় পুলিশ। সেই জায়গাতে একজন পুলিশ কিন্তু আহত হয়, সেখানে পড়ে গিয়ে আহত হয়। তারপর কিন্তু পুলিশ কিন্তু পালিয়ে যায়। তারপরে কিন্তু যারা দুষ্কৃতী আছে তারা কিন্তু পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপরে কিন্তু আজ কিন্তু সিসিটিভির ফুটেজ কিন্তু সামনে এসেছে। সিসিটিভির ফুটেজ দেখে কিন্তু পুলিশ কিন্তু তল্লাশি চলছে। পুলিশ কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। ফুটেজ দেখে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ধন্যবাদ তোমায়। গঙ্গায় জলস্তর বাড়তেই ফের ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গঙ্গায় তলিয়ে যায় কৃষি জমি থেকে বাড়ি। প্রায় 15টি বাড়ি নদী গর্ভে। আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা। ভাঙন আতঙ্কে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে কোনো পড়ুয়া নেই। আতঙ্কিত স্কুলের প্রধান শিক্ষকও। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। চোখের সামনে নিমেষে তলিয়ে গেল দালান বাড়ি সহ কৃষি জমি। ভাঙন শামশেরগঞ্জের নতুন শিবপুর ভাঙা লাইন এলাকায়। ঘরছাড়া প্রায় 20টি পরিবার। ক্রমে ভাঙছে নদীর পার। নিজেদের ঘর গেরস্থালী সামগ্রী বাঁচাতে ব্যস্ত নদীর পাড়ের মানুষরা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন আতঙ্কে ঘুম নেই স্থানীয়দের। নদী ভাঙনের হাত থেকে যতটুকু বাঁচানো যায় তারই প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এলাকাবাসীরা। নিজেদের তৈরি করা বাড়ি ভাঙন আতঙ্কে ভাঙতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে তারা। বর্ষা আসতেই গঙ্গা বক্ষে জলস্তর বৃদ্ধির ফলে ভাঙন ভরা গঙ্গায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে বলে জানালেন দুর্গতরা। এখন তো ভাঙছে পড়ছে, খুব আমাদের পড়ে গেছে, 10-12 ঘর পড়ে গেছে, পড়ে গেল। এখন আমাদের নিচে ঘরের ভিতরে আলু টুকলি কিছু কিছু ভাঙতে বাইর করতে পারেনি, সব পড়ে গেল, জলে সব পড়ে গেল। গরিব মানুষ পড়েছিলাম, কোথায় যাবো, কোথায় থাকবো? আমাদের কিছু সাহায্য দিতে হবে। আমরা কোথায় যাবো এখন? কোথায় যাবো? এখন তো রাস্তাতেই আছি, কোথায় যাবো বলেন? না, কেউ তো এখন আসেনি, কেউ আসেনি। না, আমরা তো সব রাস্তায় জিনিস ফেলে রেখেছি, অনেক জিনিস তো চলে গেল। আমরা কোনো জিনিস টানতে পারিনি। আমার 3টা ঘরের, হ্যাঁ, ঘর তলিয়ে গেছে। শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে দুর্গতদের খাবারের ব্যবস্থা করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে ভাঙন কবলিত মানুষের পাশে প্রশাসন আছে বলে জানান পঞ্চায়েত প্রধান। 10খানা মতো বাড়ি, তাতে মোটামুটি 20টা মতো পরিবার ইফেক্টেড হয়েছে। তারা এখন
ঘর ছাড়া সাদা বস্তা থেকে শুরু করে আমরা পিচিং বস্তা, কালো বস্তা দিয়ে যথেষ্টভাবে সেটা আমরা মেরামতির কাজ করেছিলাম। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। কার কাছে যাবেন দুর্গতরা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। শামশেরগঞ্জ থেকে কল্যাণচন্দ্র, জয়ন্ত রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। নজর রাখবো যে খবরে, ময়নার বিজেপি নেতা খুনে আগাম জামিন খারিজ। 5 অভিযুক্তের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের পর খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া। ময়নার বিজেপি নেতা খুনে আগাম জামিন খারিজ করা হয়েছে। বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হন পঞ্চায়েত ভোটের পর ময়নার বিজেপি নেতা খুনে আগাম জামিন খারিজ করা হলো। পাঁচ অভিযুক্তের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। ময়নায় বিজেপি নেতা খুনে আগাম জামিন খারিজ। 5 অভিযুক্তের আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের পর খুন হন বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া। পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুয় অভিযুক্ত 5 অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের পর ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়, এমনটাই পরিবারের তরফে অভিযোগ করা হয়। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ, কলকাতা হাইকোর্টের তরফে কি পর্যবেক্ষণী বিষয়? দেখো, ভোট পরবর্তী পঞ্চায়েতের ভোটের পরে ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয় এবং বোমাবাজি করা হয়, এমনটাই অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে। 11 জনের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছিল। তার মধ্যে 5 জন এই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এই আগাম জামিনের আবেদন শুনানিতে আদালতের পর্যবেক্ষণ যে এরা হচ্ছে মূল অভিযুক্ত, সুতরাং যেমন অবস্থায় যদি এদের আগাম জামিন মঞ্জুর করা হয় তাহলে সেক্ষেত্রে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। এই কারণে কলকাতা হাইকোর্ট আজকে তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর মৃত্যুতে অভিযুক্ত 5 অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। মানিক ভট্টাচার্যের জামিন মামলা, জামিনের বিরোধিতা ইডির। মানিক ভট্টাচার্যের জামিন মামলায় জামিনের বিরোধিতা করল ইডি। মানিক ভট্টাচার্য জামিন মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, এবং মানিক ভট্টাচার্যের যে জামিন মামলা সেখানে গত শুনানিতেও মানিক ভট্টাচার্যের বক্তব্য শোনেন বিচারপতি, আর জামিনের বিরোধিতা করে জবাব ইডির। আর্থিক দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র ও মানিক ভট্টাচার্যের মধ্যে ইন্টারলিঙ্ক রয়েছে। সুজয় কৃষ্ণ ও মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ। অন্যদিকে বিচারপতির তরফে যে বক্তব্য ইডির বলা শেষ হলে আপনি বলার সুযোগ পাবেন। 5ই অগস্ট পরবর্তী শুনানি রয়েছে। মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে, এবং ভার্চুয়ালি হাজির ছিলেন মানিক ভট্টাচার্য। গত শুনানিতে মানিকের বক্তব্য শোনেন বিচারপতি, আর জামিনের বিরোধিতা করে জবাব ইডির আইজিবি ফিরোজ এডুলজি। প্রশাসনের নির্দেশ, বাজারে বাজারে চলছে ফোর্সের অভিযান। আসানসোলের নিয়ামতপুর বাজার সহ বাঁশদ্রোণী সুপার মার্কেটে অভিযান চালান টাস্ক ফোর্সের সদস্যরা। খতিয়ে দেখেন পাইকারি বাজারে আলু পেঁয়াজের দাম। ধর্মঘট উঠে যাওয়ায় কিছুটা কমেছে আলুর দামও। সবজির বাজার দর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান। বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা। এখনো কিছু সবজির দাম আকাশ ছোঁয়া, কিছুটা কমেছে আলুর দাম। কলকাতার বিভিন্ন খুচরো বাজারে 30 থেকে 32 টাকা বিক্রি হচ্ছে জ্যোতি আলু। সবজির দাম এখনো বেশ চড়া। বাঁশদ্রোণী সুপার মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান। চন্দ্রমুখী 35, জ্যোতি আলু 32, পটল 40 টাকা কেজি, টমেটো 60 টাকা।
বাজার দর নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের অভিযান চলছে। আলুর সঙ্গে সবজি এবং মাছ মাংসের বাজারেও অভিযান চলছে। এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে, মালের কোয়ালিটি এছাড়া অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে। ওই দুটো তিনটে যে আইটেম টমেটো, ক্যাপসিকাম আর বিনস, ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম, ওটাও ধীরে ধীরে পড়বে। ক্রেতারা বাজারে আসছে, ক্রেতারা সস্তাতেই আনাজ খাচ্ছে, মোটামুটি অনেকটাই সস্তা হয়ে গেছে হিসাবে। আলুর তুলনায় সবজি এখন সস্তা। মানুষ আলু খাবার আগে দুবার ভাবছে, কিন্তু সবজি যা দাম হয়ে গেছে, সবজি খাবার আগে আর চিন্তা করতে লাগছে না মানুষকে। 50-60 টাকা কিলো ভালো বেগুন হয়ে গেছে, 40 টাকা কিলো পটল হয়ে গেছে, ঢেঁড়স 40-50 টাকা কিলো হয়ে গেছে। হ্যাঁ, একটু কমেছে। আমি হাতিবাগানেও যাই, এটা মানিকতলা বাজারেও আসছি, মানে এক সপ্তাহ হয়েছে, আগের সপ্তাহের থেকে বেশি দাম ছিল, স্বস্তি বাজার হচ্ছে। এখন কমেছে, সত্যি কমেছে। আসানসোলের নিয়ামতপুর বাজার ঘুরে দেখেন কৃষি বিপণন দপ্তর এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কি রেট চলছে সেটাই আমরা দেখলাম যে হোলসেল কি রেট আছে, কিভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 2 মন্ত্রীর উদ্যোগ, আলু ধর্মঘট প্রত্যাহার, বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা, কিছুটা স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের। কলকাতা টিভি। মালদহে ছাত্রী মৃত্যুতে অধরা অভিযুক্ত। মালদহ থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। সুইসাইড নোটে অভিযুক্ত যুবকের নাম থাকলেও পুলিশ প্রতিবাদে হবিবপুরে অবরোধ, বাস অ্যাম্বুলেন্স ভাঙচুর, প্রায় 8 ঘন্টা ধরে অবরোধ চলে, পুলিশের সঙ্গে বচসা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তার মাঝে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ। সুইসাইড নোটে অভিযুক্ত যুবকের নাম থাকলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং যে ছবি আপনারা দেখছেন, রাস্তার মাঝে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। মালদহ থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। গৌতম চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, স্থানীয়দের কি অভিযোগ এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে কি পদক্ষেপ? বাসন্তী, আমি তোমাকে প্রথমে বলে রাখি যে এই দুটি ঘটনা কিন্তু পৃথক ঘটনা। একটি ওল্ড মালদা থানার আন্ডারে হয়েছে যাত্রাডাঙ্গা গ্রামে, আর একটি হচ্ছে হবিবপুর থানার কেন্টপুকুর গ্রামে এই অবরোধ হচ্ছে। কিন্তু যেটা মালদা থানার, গত শনিবার দিন একটি 7ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করে, পুলিশ কিন্তু কোনো অভিযোগ নেয়নি এবং সুইসাইড নোটে মেয়েটি একজন যুবকের কথা উল্লেখ করে যায়। আজকে পুলিশ ডেকেছে, মেয়ের বাড়ির লোকদের সঙ্গে কথা বলবে, তারপরে তারা ব্যবস্থা নিবে, কি অভিযোগ নিবে সেটা আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত কিন্তু মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পাশাপাশি যে এখানে বিক্ষোভ আন্দোলন হচ্ছে 8 ঘন্টা ধরে, এটা গত 18 তারিখে একটি মেয়েকে রাতে বাড়ির বারান্দা থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এলাকার লোকেদের বক্তব্য যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং মেয়েটি রাজবংশী সম্প্রদায়ের। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু একজনকে পুলিশ ধরেছে আমরা জানতে পেরেছি ভাস্বতী, এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে একটা চরম বিশৃঙ্খল অবস্থা চলছে। রাস্তা পুরোপুরি অবরোধ। এই কেন্টপুকুর বুলবুলচন্ডী রাজ্য সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং একটি বাসও ভাঙচুর করা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ তুমি জানো যে কয়েকদিন আগেই এইরকম ভাবে রাস্তা অবরোধের পর থেকে উত্তেজনা এতটা ছড়ায় যে পুলিশকে গুলি চালাতে হয়। এখনো পর্যন্ত অবরোধ চলছে। ধন্যবাদ জানাব। টিভি রাত দিন 7 দিন।